শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট বাতিল। জানাবো 18 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। জানাবো বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে করা মামলায় রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী তাজুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট বাতিল। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হচ্ছে। একই সঙ্গে বাতিল হচ্ছে তার সরকারের সাবেক মন্ত্রী এমপিদেরও লাল পাসপোর্ট। এই পাসপোর্ট বাতিল হলে সাধারণ পাসপোর্ট পেতে তাদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বিশেষ করে যাদের নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেপ্তার হয়েছেন, আদালতের আদেশ ছাড়া তারা সাধারণ পাসপোর্ট পাবেন না। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2018 সালের 15 জুলাই স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী বাংলাদেশের লাল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভারতে 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। সে কারণে শেখ হাসিনা ভিসা ছাড়াই দেশটিতে অবস্থান করতে পারছেন। তবে এরই মধ্যে 17 দিন কেটে গেছে, আর 28 দিন তিনি এভাবে অবস্থান করতে পারবেন। তবে তার আগেই যদি বাংলাদেশ শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করে দেয়, তাহলে শেখ হাসিনাকে দিল্লিতে রাখার জন্য ভারতের বিকল্প চিন্তা করতে হবে। অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া বোন শেখ রেহানা যুক্তরাজ্যের পাসপোর্টধারী, ভারতে থাকতে তার কোনো সমস্যা নেই। অন্য অ্যারাইভাল ভিসা সুবিধায় তিনি যতদিন খুশি সেখানে থাকতে পারবেন। 18 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার 15 বছরের বেশি সময় দেদার ঋণ নিয়েছে। ঋণের বড় অংশই নেওয়া হয়েছে দেশি উৎস থেকে। এর মধ্যে আবার বেশি ঋণ নেওয়া হয়েছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে পাওয়া দেশি বিদেশি ঋণের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পদত্যাগের সময় শেখ হাসিনা সরকার 18,36,000 কোটি টাকা ঋণ রেখে গেছে। অন্তর্বর্তী সরকারকে এই ঋণ পরিশোধে এখন ব্যবস্থা নিতে হবে। বিশ্লেষকদের মতে সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশি উৎস থেকে বেশি পরিমাণে ঋণ নেওয়া হয়েছে। যদিও বৈদেশিক মুদ্রায় বিদেশি ঋণ নেওয়াকে সবসময় স্বাগত জানান অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। গত 15 বছরে অনেক বিদেশি ঋণও নেওয়া হয়েছে, তবে এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে দর কষাকষি ও বাজ বিচারহীনভাবে, যা সরকারের দায় দেনা পরিস্থিতিতে চাপ বাড়িয়েছে। অর্থ বিভাগ গত ডিসেম্বর পর্যন্ত দেশি বিদেশি ঋণের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। তাতে মোট ঋণের স্থিতি দেখানো হয়েছে 16,59,334 কোটি টাকা। ঋণের হিসাব হালনাগাদ করা হয় 3 মাস পর পর। মার্চ ও জুনের হিসাব আরো কিছুদিন পর তৈরি করা হবে। অর্থ বিভাগ ধারণা করছে চলতি বছরের জুন শেষে দেশি বিদেশি ঋণ স্থিতি দাঁড়াবে 18,36,000 কোটি টাকার মতো। এর মধ্যে দেশীয় অংশ হবে 10,35,000 কোটি টাকা আর বিদেশি অংশ 8,01,000 কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী জুন মাস শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল 6,790 কোটি মার্কিন ডলার। প্রতি ডলার 118 টাকা করে হিসাব করলে তা 8,01,000 কোটি টাকায় দাঁড়ায়। গত ডিসেম্বর শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল 4,05,520 কোটি টাকা। গত ডিসেম্বর পর্যন্ত ঋণের যে স্থিতি ছিল তা দেশের 3টি বাজেটের মোট অর্থ বরাদ্দের সমান। এসব ঋণ সরকারি ও সার্বভৌম নিরাপত্তাপ্রাপ্ত ঋণ হিসেবে পরিচিত। ঋণ নেওয়া, ঋণের সুদ দেওয়া, আসল পরিশোধ করা বা ঋণ নেওয়া বিষয়টি এভাবে চলতে থাকে। স্থিতি হিসেবে উল্লেখ থাকা অর্থ ভবিষ্যতে পরিশোধযোগ্য। ডিসেম্বর শেষে 9,53,814 কোটি টাকার বেশি দেশি ঋণের মধ্যে শুধু ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া ঋণের স্থিতি ছিল 5,25,447 কোটি টাকা। বাকি ঋণ নেওয়া হয়েছে ট্রেজারি বিল ও বন্ডের বিপরীতে। এছাড়া সঞ্চয়পত্র, সাধারণ ভবিষ্যৎ তহবিলের বিপরীতেও আছে বড় অঙ্কের ঋণ। অর্থ বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায় 2017 সালের ডিসেম্বরেও দেশি ঋণের স্থিতি ছিল 3,20,272 কোটি টাকা। ক্ষমতায় তখন আওয়ামী লীগই ছিল, কিন্তু 6 বছরের ব্যবধানে এই ঋণ বেড়ে প্রায় 3 গুণ হয়। আওয়ামী লীগ 2009 সালের 6 জানুয়ারি যখন সরকারের দায়িত্ব নেয়, তখন দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল 2,76,830 কোটি টাকা। ওই সময় দেশি ঋণের চেয়ে বিদেশি ঋণের স্থিতি বেশি ছিল, কিন্তু মাত্রই বিদায় নেওয়া সরকারের শেষ দিকে এসে তা উল্টে যায়। এ সময় অবশ্য মোট দেশজ উৎপাদনের আকারও বাড়ে। বিপুল ঋণ নেওয়ার কারণে আসল ও সুদ পরিশোধের চাপ এখন বর্তমান সরকারের ঘাড়ে। সাম্প্রতিক সময়ে সুদের হারও অনেক বেড়েছে। 2 বছর আগেও সরকারি ট্রেজারি বিল বন্ডের সুদ হার ছিল 1 থেকে 6%। বর্তমানে গড় সুদ হার 12%। সঞ্চয়পত্র নতুন করে বিক্রি হচ্ছে কম, তবে এর বিপরীতে আছে নেওয়ার ঋণের সুদ দিতে হচ্ছে জনগণের করের টাকা। চলতি 2024-25 অর্থ বছরে বাজেটের সুদ পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে 1,13,500 কোটি টাকা।
যার মধ্যে দেশি ঋণের সুদে 93,000 কোটি টাকা। বাজেট ঘাটতি মেটাতে ঋণের ভেতর ও বিদেশ উভয় উৎস থেকেই ঋণ নিয়ে থাকে সরকার। বিশেষজ্ঞরা বলেন, বিদেশি ঋণ সস্তা, সুদ গুনতে হয় কম এবং পরিশোধের লম্বা সময় পাওয়া যায়। কিন্তু বিদেশি ঋণ থেকে পেতে হলে একদিকে দর কষাকষি করার সক্ষমতা থাকতে হয়, অন্যদিকে মানতে হয় নিয়ম নীতি। সেই তুলনায় দেশি ঋণ চাইলেই পাওয়া যায়। অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মতামতকে আমলে না নিয়ে আওয়ামী সরকার এত বছর বেশি নির্ভরশীল থেকেছে দেশি ঋণের উপরই। মোস্তাফিজুর রহমান আরো বলেন, পদ্মা সেতু নিজের টাকায় করেছি বলে আমরা বড় গলায় কথা বলি, তাও তো করা হয়েছে ঋণ নিয়েই। সামনে আসছে ঋণ পরিশোধের চাপ। এত অপরিকল্পিত, প্রায় দর কষাকষিহীনভাবে বৈদেশিক মুদ্রা সাপ্লায়ার্স ক্রেডিট নেওয়া হয়েছে, তা এখন হাড়ে হাড়ে টের পাওয়া যাবে। 2 বছর পর থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সুদ দেওয়া শুরু করতে হবে। দেশের অবকাঠামো খাতে উন্নয়নের কথা বললেও বিপুল পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে কয়েক বছর ধরেই চাপে ছিল আওয়ামী লীগের সরকার। এ চাপ শুরু হয় এমন সময়ে যখন দেশে দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। বিদেশি ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে রিজার্ভের পাশাপাশি বাজেটের বাড়তি চাপ তৈরি হয়েছে। সূত্রগুলো জানায়, প্রতি বছর যত বিদেশি ঋণ পায় সরকার, তার 1/3 অর্থ চলে যায় ঋণের সুদ ও আসল শোধ করতে। সর্বশেষ 2023-24 অর্থ বছরে আগের অর্থ বছরের চেয়ে 25% বেশি বিদেশি ঋণ শোধ করতে হয়েছে। নতুন সরকার দায়িত্বে এসে অবশ্য বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। এ নিয়ে গত বুধবার ইআরডি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বৈঠকে তিনি বিদেশি ঋণ নেওয়ার সময় সুদের হার, কিস্তি পরিশোধের মেয়াদ সহ বিভিন্ন শর্ত যাচাই বাছাই করার নির্দেশ দেন। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলায় রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী তাজুল। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামকে 21 মাস আগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা এক মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ। বেলা 3:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক সাদেকুর রহমান তার 9 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 2022 সালের 19 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষ চলাকালে উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রফিকুল পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ওই দিন সন্ধ্যা 7:20 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় 2022 সালে 20 নভেম্বর বাঞ্ছারামপুর থানায় উপপরিদর্শক আফজাল হোসেন বাদী হয়ে 302 ধারা সহ বিভিন্ন ধারায় বিএনপির 17 জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 100 থেকে 120 জনকে আসামি করে মামলা করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। ওই মামলার এজাহারে সাবেক সংসদ সদস্য তাজুলের নাম নেই, তবে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে রিমান্ডের আবেদন করে পুলিশ। এ ঘটনায় 2022 সালে 20 নভেম্বর বাঞ্ছারামপুর থানায় উপপরিদর্শক আফজাল হোসেন বাদী হয়ে 302 ধারা সহ বিভিন্ন ধারায় বিএনপির 17 জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 100 থেকে 120 জনকে আসামি করে মামলা করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। ওই মামলার এজাহারে সাবেক সংসদ সদস্য তাজুলের নাম নেই, তবে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে রিমান্ডের আবেদন করে পুলিশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।